ফুটবল আর ক্রিকেট দুটোই কিন্তু সাংঘাতিক জনপ্রিয় খেলা, তাই না? কোটি কোটি মানুষ এই দুটো খেলা নিয়ে পাগল। কিন্তু একটা ব্যাপার কি খেয়াল করেছেন? এদের জনপ্রিয়তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। একটা খেলা মানে ফুটবল বলতে গেলে পুরো দুনিয়া চালায়, আর আরেকটা মানে ক্রিকেট কেমন যেন কয়েকটা দেশের মধ্যেই আটকে আছে। তো চলুন আজকে আমরা এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কেন ফুটবলই সারা দুনিয়ার এক নম্বর খেলা? ক্রিকেটে তো আবেগ কম নেই, ঐতিহ্য বিশাল। তারপরেও কেন ফুটবলকে ছুঁতে পারল না? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা আজকে কথা বলবো। একদিকে দেখুন ফুটবল, এর আবেদনটা কিন্তু গ্লোবাল। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া সবখানেই এর জয় জয়কার। আর অন্যদিকে ক্রিকেট, এর জনপ্রিয়তাটা মূলত সেই সব দেশেই সীমাবদ্ধ যেখানে একসময় ব্রিটিশদের শাসন ছিল, যেমন ধরুন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড। মানে এর প্রসারটা বেশ কেন্দ্রীভূত। তো চলুন প্রথমে একদম মাঠের বাস্তবতা থেকে শুরু করা যাক। মানে খেলার যে বেসিক ব্যাপারগুলো আছে, যেগুলো আসলে ফুটবলকে এত জনপ্রিয় করে তুলেছে, সেগুলো নিয়ে একটু কথা বলি। দেখুন, ফুটবলের সবচেয়ে বড় শক্তিটা কি? এর সিম্পলিসিটি, মানে সরলতা। খেলতে কি লাগে? জাস্ট একটা বল, গোলপোস্ট বানানোর জন্য দুটো পাথর বা দুটো ইট রেখে দিলেই কিন্তু খেলা জমে যায়। কিন্তু ক্রিকেটের ব্যাপারটা ঠিক তার উল্টো। এটা পুরোটাই ইকুইপমেন্ট নির্ভর একটা খেলা। ব্যাট, বল, স্টাম্প তো আছেই, সাথে প্যাড, হেলমেট, গ্লাভস, মানে এলাহি কারবার, আর বেশ খরচ সাপেক্ষ। এই সাধারণ পার্থক্যটাই কিন্তু ফুটবলকে যে কোনো জায়গায় যে কোনো আর্থিক অবস্থার মানুষের খেলা করে তুলেছে। আর সময়ের ব্যাপারটা ভাবুন একবার। আজকের এই ফাস্ট পেসড লাইফে আমাদের হাতে সময় কই? ফুটবল কিন্তু এখানে একদম পারফেক্ট। 90 মিনিট মানে 1.5 ঘন্টার মধ্যে খেলার রেজাল্ট জানা যায়। একটা টান টান উত্তেজনা থাকে। অন্যদিকে একটা টি-20 ম্যাচও শেষ হতে হতে প্রায় 4 ঘন্টা লেগে যায়। আর ওয়ানডে বা টেস্টের কথা তো বাদই দিলাম। এই ব্যস্ত জীবনে মানুষ তো চাইবেই ফুটবলের মতো ছোট আর উত্তেজনাপূর্ণ একটা প্যাকেজ। এবার আসি নিয়মকানুনের কথায়। ফুটবলের নিয়ম কিন্তু তুলনামূলকভাবে খুবই সোজা। আসল লক্ষ্য একটাই, বলটা গোলে ঢুকাতে হবে। আচ্ছা, অফসাইড বা ফাউলের মতো দু একটা নিয়ম আছে, ঠিক আছে, কিন্তু একদম নতুন একজন দর্শকও কিন্তু 5-10 মিনিট দেখলেই খেলাটা ধরে ফেলতে পারে। কিন্তু ক্রিকেট, এর নিয়মকানুন বেশ জটিল, আর এটাই নতুন দর্শকদের জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। এই যেমন ধরুন, এলবিডব্লিউর নিয়মটা কি যে জটিল, বা বৃষ্টি নামলে যে ডাকওয়ার্থ লুইস মেথড ব্যবহার করা হয়, সেটা তো আরও সাংঘাতিক। তারপর আবার ফিল্ডিং রেস্ট্রিকশন, পাওয়ার প্লে, কত কি! সত্যি বলতে একজন নতুন দর্শকের পক্ষে এই সব কিছু বোঝা বেশ কঠিন। আর এই জটিলতার কারণেই হয়তো ক্রিকেট নির্দিষ্ট কিছু দেশের বাইরে তেমনভাবে ছড়িয়ে পড়তে পারেনি। আচ্ছা, মাঠের কথা তো অনেক হলো। এবার চলুন একটু ডিজিটাল দুনিয়ায় ঢুমেরে আসি। কারণ আজকের যুগে একটা খেলার জনপ্রিয়তা কিন্তু তার ভিডিও গেমের ওপরও অনেকটা নির্ভর করে। আর বিশ্বাস করুন, এই জায়গাতেই পার্থক্যটা আরও অনেক বেশি স্পষ্ট। ফুটবল গেমিং ইন্ডাস্ট্রিতে যে অমঙ্ক টাকা ইনভেস্ট করা হয়, ক্রিকেটে তার কাছাকাছিও কিছু হয় না। এই যে ফিফা, যেটা এখন এফসি নামে পরিচিত, বা ফুটবল, এই গেমগুলোর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালা হয়। কিন্তু ক্রিকেটের জন্য এরকম বড় বাজেটের হাই কোয়ালিটি গেম কই? তেমন কোনো উদ্যোগ কিন্তু চোখে পড়ে না। কিন্তু প্রশ্ন হলো, এই ডিজিটাল জগতে এত বড় পার্থক্যটা কেন? এর পেছনে কিন্তু বেশ কিছু শক্ত ব্যবসায়িক আর টেকনিক্যাল কারণ আছে। চলুন সেই কারণগুলোই একটু খুঁজে দেখা যাক। দেখুন, স্পোর্টস বা কোনামির মতো বড় বড় গেম ডেভেলপারদের জন্য ফুটবল হচ্ছে একটা সোনার ডিম পাড়া হাঁস। কারণটা পরিষ্কার, ফুটবলের মার্কেটটা গ্লোবাল। ইউরোপ, আমেরিকা, এশিয়া সব মহাদেশেই এর বিশাল চাহিদা। কিন্তু ক্রিকেটের মার্কেট, এটা মূলত ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো কয়েকটা দেশেই সীমাবদ্ধ। আর এই দেশগুলোতে পাইরেসির ঝুঁকিটাও অনেক বেশি। ফলে টাকা ইনভেস্ট করলে লাভ উঠবে কিনা তা নিয়ে একটা বড় অনিশ্চয়তা থেকেই যায়। ব্যাপারটা অনেকটা এরকম যে একজন ইনভেস্টর নিজেকে প্রশ্ন করবে, আমি এমন একটা মার্কেটে কেন মিলিয়ন মিলিয়ন ডলার ঢালব যেখানে মানুষ গেম কেনার চেয়ে পাইরেটেড কপি খেলতেই বেশি স্বচ্ছন্দ। এটাই কিন্তু পুরো ঝুঁকির সারমর্ম। আচ্ছা, ব্যবসার কথা তো গেল, এবার আসি টেকনিক্যাল চ্যালেঞ্জের দিকে। একজন প্রোগ্রামারের দৃষ্টিকোণ থেকে ভাবুন, ফুটবল গেম বানানো কিন্তু তুলনামূলকভাবে সোজা, কারণ প্লেয়ারদের মুভমেন্ট, বলের ফিজিক্স সবকিছু একটা নির্দিষ্ট ছকের মধ্যে চলে। কিন্তু ক্রিকেটে ওহো, বিষয়টা অনেক অনেক বেশি জটিল। একটু ভাবুন তো, প্রতিটা ডেলিভারিতে একজন বোলার কত কিছু করতে পারে। বলের গ্রিপ বদলাতে পারে, সুইং, স্পিন, বাউন্স সবকিছু কন্ট্রোল করতে পারে। আবার অন্যদিকে একজন ব্যাটসম্যানের হাতেও কিন্তু শয় শট খেলার অপশন থাকে। কাট, পুল, ড্রাইভ, স্কুপ, কত কি!
এই যে এত ভ্যারিয়েশন, এই সব কিছুকে একটা ভিডিও গেমে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা, এটা টেকনিক্যালি সাংঘাতিক কঠিন আর সময় সাপেক্ষ একটা কাজ। আরেকটা বড় মাথা ব্যথার কারণ হল লাইসেন্সিং। দেখুন, ফুটবল গেমে হাজার হাজার ক্লাব আর প্লেয়ারদের লাইসেন্স খুব সহজেই পাওয়া যায়। ফিফপ্রোর মতো সংস্থা আছে, কিন্তু ক্রিকেটে এখানে ব্যাপারটা অনেক জটিল। প্রত্যেকটা বোর্ড প্রত্যেকটা প্লেয়ারের সাথে আলাদা আলাদা করে চুক্তি করতে হয়। বিশ্বজুড়ে চাহিদা কম, তাই বড় কোম্পানিগুলো এই ঝামেলার মধ্যে যেতে চায় না। তো এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো সেখান থেকে আমরা কি বুঝলাম? চলুন এবার পুরো বিষয়টাকে একটু গুছিয়ে নেওয়া যাক। আসলে সব মিলিয়ে দেখলে ফুটবলের এই বিশ্বজোড়া আধিপত্যের পেছনে আছে এর সরলতা আর সহজলভ্যতা। যে কেউ যে কোনো জায়গায় এটা খেলতে পারে, আর এই বিশাল জনপ্রিয়তাই এর ডিজিটাল দুনিয়ায় রাজত্ব করার রাস্তা তৈরি করে দিয়েছে। অন্যদিকে ক্রিকেট তার ঐতিহ্য আর টেকনিক্যাল জটিলতার জন্য অবশ্যই একটা দারুণ খেলা, কিন্তু এই ব্যাপারগুলোই এর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পথে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে আশার কথা যে একেবারে নেই তা কিন্তু নয়। বিগ অ্যান্ড স্টুডিওসের মতো কিছু ডেডিকেটেড ডেভেলপার কিন্তু বেশ ভালো মানের বাস্তবসম্মত ক্রিকেট গেম বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সত্যি বলতে ফুটবলের পর্যায়ে পৌঁছাতে তাদের এখনও অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য থাকল, ভবিষ্যতে টেকনোলজি কি পারবে এই বিশাল ব্যবধানটা কমাতে? ক্রিকেট কি কোনোদিন ডিজিটাল দুনিয়ায় ফুটবলের সমান জনপ্রিয় হতে পারবে, নাকি এই দূরত্বটা থেকেই যাবে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।